বললাম। আসসালামু আলাইকুম। আউটসোর্সিং ডেইলি বেসিক এবং প্রকল্প ভিত্তিক যারা আছেন, তারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনারা জানেন ধারাবাহিক আন্দোলনের আজকে 35তম দিন অতিবাহিত হচ্ছে। 12টা 1 মিনিটেই আমরা 36তম দিনে পদার্পণ করবো। আমাদের আন্দোলন সংগ্রাম ধারাবাহিকভাবে চলছে। আমরা আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ আহ্বায়ক কর্মচারী পরিষদ ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চালিয়ে যায়। সেই প্রেক্ষিতে আজকে দিন চলে যাচ্ছে, 36 শুরু হবে। এই 35 দিনে আমরা যাদের করেছি, আপনারা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন। আপনারা দেখেছেন, সামনে থেকেই আমরা আমাদের স্বচ্ছ এবং জবাবদিহিমূলক আন্দোলন সংগ্রাম চালাইছি এবং আগামীতেও আমরা যে সকল আন্দোলন সংগ্রাম চালাবো অবশ্যই স্বচ্ছ এবং জবাবদিহিমূলক আন্দোলন সংগ্রাম আমরা পরিচালনা করব। আপনারা দেখে থাকবেন আমাদের আন্দোলন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা কিন্তু বারবার আমাদের আহ্বায়ক সাহেব আছেন, আমাদের যারা আছেন তারা কিন্তু বারবার বলেছেন এবং কমিটমেন্ট করেছেন যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা শুধু রাজপথে থাকলে আন্দোলন সংগ্রাম সফল হবে বিষয়টি এমন না। আপনারা যদি নিজের সাথে কমিটমেন্ট করে না করেন, আপনাদের নিজের মনের সাথে আলোচনা করে যদি একটি সিদ্ধান্তে না পৌঁছাতে পারেন, আপনারা যদি আমাদের আন্দোলন সংগ্রামে না আসেন, তাহলে আন্দোলন সংগ্রাম কোনোভাবে আমরা এমনভাবে সফল করতে পারবো। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা হয়তো অনেক প্রতিষ্ঠানে এখন ভাবছেন যে আপনার চাকরির কোনো সমস্যা নাই, আপনার বেতনের কোনো সমস্যা নাই, তাহলে আপনি কেন আন্দোলনে আসবেন? আমি আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো, আপনারা যদি আন্দোলন সংগ্রামে না আসেন, আন্দোলন সংগ্রাম যদি সফল না হয়, দাবি যদি বাস্তবায়িত না আমরা করতে পারি, তাহলে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট যদি সরকারে আসে, আমি একদম লিখে দিতে পারি আপনাদেরকে, এই মুহূর্তে যারা কর্মরত আছেন তাদের 60 থেকে 75% আপনারা চাকরিচ্যুত হন। এখন চাকরিচ্যুত হলে আপনাদের জন্য আউটসোর্সিং কর্মচারী কাজ করছে, চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় কথা বলছে, বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আন্দোলন আমরা করছি, কিন্তু তখন যদি আপনাদের চাকরি চলে যায়, আপনাদের জন্য কথা বলার মতো কোনো সম্ভাবনা আশা করি না। কারণ এখন কথা বলা আর তখন কথা বলা একটা বলা। পাশাপাশি এখন আমরা আপনাদেরকে ডাকছি, আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি আপনারা আসছেন। তখন যদি আপনাদের চাকরিচ্যুত হন, আমাদেরকে ডাকবেন, আমাদের কিন্তু লড়বো না, আমরা ধরে নিব যে আপনার সুবিধা পাবেন। এখন আপনারা আন্দোলনে আসবেন না, কিন্তু আন্দোলনের ফলাফল যখন আপনারা পাবেন তখন সেটাকে ভোগ করবেন। আমরা এগুলো মাথায় রাখবো। সেই জায়গা থেকে আমি বলবো যে যদি আপনারা জীবন এই অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত জীবন থেকে মুক্তি লাভ করতে চান, যদি আপনারা মনে করেন যে আপনার যে চাকরি এখন আছে, এই চাকরির নিশ্চয়তা আপনারা রাখতে চান, চাকরির নিশ্চয়তা যদি আপনারা চাকরির নিশ্চয়তা যদি আপনারা মনে করেন যে আপনাদের জন্য দরকার, এই চাকরি আপনাদের ছেলে মেয়ে আমাদের পরিবারের সংসার তারা যদি এই চাকরির উপরে আপনাদের জীবন জীবিকা চলে, আপনি যদি চাকরিচ্যুত হয়ে যান তখন কিন্তু পুরো পরিবারটাকে অসহায় মতো হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা যদি এগুলো বুঝি, আমরা বুঝি বলেই আপনার চাকরি যেন না যায়, আপনার যেন 59 বছর পর্যন্ত চাকরি করতে পারেন, আপনার চাকরির শেষে যেন আপনি কিছু টাকা পান বা পেনশন পান, যেন আপনার যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন ততদিন যেন আপনার পরিবারের কাছে বোঝা না হয়। এবং আমরা চাই যে ঠিকাদার থাকলে যত সমস্যা, ঠিকাদার আমাদের বিভিন্নভাবে ঠকায়, আমরা ঠিকাদাররা নির্যাতিত হই। সেই জায়গাতে কিন্তু আমরা প্রথম দাবি জানাই যে ঠিকাদারের মাধ্যমে আমরা নিয়োগ করে প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ করতে হবে। পাশাপাশি কিন্তু আমরা সর্বপ্রথম আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেখান থেকে আজকে পর্যন্ত আমাদের মূল যে দাবি, সেই দাবিটা কিন্তু হচ্ছে যে আমরা চাই আমরা যে প্রতিষ্ঠানে আছে সেই যে প্রতিষ্ঠানে আমাদেরকে যেহেতু স্থায়ী কাজগুলো আমাদেরকে স্থায়ীভাবে নিয়োগ করা হোক। কিন্তু এই সরকারের যেহেতু সক্ষমতা নাই, এই সরকার যেহেতু বলছে যে তাদের এই সক্ষমতা নাই এবং আর্থিক অবস্থা খারাপ, এবার এটা একটা ইন্টারিয়র গভর্নমেন্ট, সেই জায়গায় আমরা বলেছি যেহেতু সরকারের সক্ষমতা নাই, আপাতকালীন সময়ের জন্য আমাদেরকে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা হোক। এবং যখন এই সরকার গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন দেশের আর্থিক অবস্থা ভালো হবে, তখন যদি ঠিকাদার না থাকে আমরা কিন্তু তখন বিভিন্নভাবে আমাদের চাকরিকে স্থায়ী করা আমরা চাইতে পারবো। অতএব আমরা আপনাদেরকে বলি যে আপনারা হয়তো অনেকে বিভ্রান্ত হন যে আমরা স্থায়ীকরণ চাই না কেন, আমরা কিন্তু স্থায়ীকরণ চাই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা এই কোঠাবিরোধী আন্দোলন কিন্তু শুরু হয়েছিল ওটাকে কেন্দ্র করে। যখন এই আন্দোলন
আপনার শ্রমিক জনতার আন্দোলনে রূপান্তরিত হলো। তখন যখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে গেল, তখন কিন্তু এই আন্দোলন হয়ে গেল সরকার পতনের আন্দোলন এবং এটা কিন্তু একটা গণ অভ্যুত্থানের রূপ নিল। অথবা আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারেন, এই 11 তারিখে যদি আপনারা আন্দোলনে আসেন, আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেন, আমরা যদি অ্যাটলিস্ট 6 থেকে 7 লক্ষ মানুষের মধ্যে আমরা যদি 3 থেকে 4 লক্ষ মানুষের আমরা উপস্থিতি আপনারা নিশ্চিত করতে পারেন, আমরা দেখি যে আপনারা সবাই এসেছেন, তাহলে কিন্তু আমাদের এই দাবি কিন্তু অটোমেটিক্যালি আমাদের চাকরি ছায়াকরণের দাবিতে রূপান্তরিত হতে পারে। আর যদি আপনারা শুধু মুখেই বলেন, আপনারা আন্দোলনে না আসেন, তাহলে কিন্তু আমরা যেখানে লড়ছি, এই যে আমাদের ন্যায্য দাবি, এই দাবি কিন্তু বাস্তবায়ন করা আমাদের কঠিন হতে হবে। আমরা আপনাদেরকে বলবো যে আমরা এই স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি, আমরা স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে জন্মগ্রহণ করে আমরা কেন পরাধীনতার শিকড় পড়ে থাকবো? আমরা কেন এই আউটসোর্স ঠিকাদারের মাধ্যমে কর্ম করতে থাকবো? আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের জনগণকে দিয়ে কোনো রকম অস্থায়ী কাজ করানো যাবে না। আমরা স্থায়ী নাগরিক, আমাদেরকে স্থায়ী কাজগুলো করাতে হবে এবং কোনোভাবে আমরা ভাড়াটিয়া হিসেবে আমরা এই আউটসোর্সিং আর থাকতে চাই না। পরিষ্কার কথা, ঠিকাদার ছাড়া প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নিয়োগ প্রদান করতে হবে। এই 11 তারিখ যদি 2 ঘন্টা আমরা অবস্থান করবো শাহবাগে, 2 ঘন্টার মধ্যে যদি সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করেন, ঠিক 2 ঘন্টা 1 মিনিটের পরে কিন্তু উপস্থিত সমস্ত জনগণের সাথে নিয়ে আমরা কিন্তু যমুনা অভিমুখে আমরা যাত্রা শুরু করবো। আপনারা দেখেছেন প্রশাসনকে আমরা অনেক সময় করি, এখনো সময় করছি এবং আগামীতে সময় করতে চাই। তাদের প্রতি শ্রদ্ধাশীল রাখতে চাই, তাদের কথা আমরা শুনতে চাই। কিন্তু বারবার যদি প্রশাসন আমাদেরকে ভুলভাবে আমাদের আন্দোলন সংগ্রামকে নষ্ট করার জন্য চান বা আমাদের সাথে যদি চালাকি করেন, তাহলে কিন্তু আমরা আগামীতে প্রশাসনের কথাকে আমরা নিব সেটা আমরা পরিষ্কার কথা হচ্ছে যে এই 11 তারিখ আমাদের দাবি আদায়ের আন্দোলন। এই দাবি আদায়ের আন্দোলনে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে যারা আমার লাইভগুলো দেখছেন, তার কথাগুলো শুনছেন, আপনাদেরকে আহ্বান জানাবো, আপনার নিজ নিজ প্রতিষ্ঠানের সকলের সাথে আলোচনা আপনারা অব্যাহত রাখবেন, সকলকে আপনারা তৈরি করে রাখবেন, প্রস্তুত করে রাখবেন। সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো রকম ভয়ভীতি দেখানো হয়, বাধা সৃষ্টি করা হয়, সকল ভয়ভীতিকে উপেক্ষা করে, বাধাকে অতিক্রম করে আপনার পরিবারের সমস্ত জনগণ মানুষকে একত্রিত করে আপনার ছেলে মেয়ে সন্তান, আপনার বাবা মা, আপনার ইনকামের উপরে যারা নির্ভরশীল, তাদের সবাইকে সাথে নিয়ে এই শাহবাগ চত্বরে ঠিক সকাল 9টার মধ্যে আপনারা উপস্থিত থাকবেন। আমরা যদি সকল ভয়ভীতিকে উপেক্ষা করে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা প্রত্যাশা করতে পারি ইনশাল্লাহ ওই দিন আমরা সফলতা নিয়ে আমরা ঘরে ফিরব। পাশাপাশি অনেক সংগঠন আছে যারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, তারা নাকি সবাই একত্রিত হয়ে সর্ববৃহৎ আন্দোলন কর্মসূচি তারা দিবে। কিন্তু আমরা ওদিকেও দেখেছি, আপনারা তো লাইভটি দেখছেন, তাদেরকে বলা উচিত এবং আমার এটা দায়িত্ব। আমরা কিন্তু 17 আগস্টের পরে 19 অক্টোবর আমরা আরেকটা আন্দোলন করেছিলাম। 19 অক্টোবরের আন্দোলনের পরে গোয়েন্দা সংস্থা আমাদের এই এখন তারা অকল্যাণ পরিষদ বা আরও যে একটা সংগঠন, তাদেরকে বলেছিল যে আপনাদের দাবিটি আমরা পূরণ করে দিব। ওনারা গোয়েন্দা সংস্থার উপরে কথা বিশ্বাস করে আমাদেরকে বলেছিল আর কোনো আন্দোলন সংগ্রামের প্রয়োজন নাই। কিন্তু তখন আমি সহ আজকে তারা ঐক্য পরিষদ চেনামুখগুলো দেখছেন, তারা সবাই কিন্তু বলেছিল যে শ্রমিকের যে অধিকার, সে অধিকার কিন্তু মাঠে না নামলে, আপনার লড়াই না করলে, সংগ্রাম না করলে শ্রমিকের অধিকার কিন্তু কোনোভাবে আদায় করা সম্ভব হবে না। সেই দিনে কিন্তু ওই অন্যান্য সংগঠনের যারা নেতা এখন আছেন, তারা কিন্তু আমাদেরকে বলেছিলেন যে আমরা নাকি আন্দোলন নষ্ট করতে চাই। সেদিন আমরা বলেছিলাম যে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন, আমাদের পরবর্তীতে আমরা যখন এককভাবে আন্দোলন করতে গিয়েছি, আমাদেরকে বিভিন্নভাবে তারা ভয়ভীতি দেখিয়েছেন, আমাদেরকে ওই সংগঠন থেকে বহিষ্কার করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে জবাবদিহির আওতায় তারা নিয়ে এসেছেন। পরবর্তীতে আমরা আন্দোলন দিয়েছি, প্রশাসনের মাধ্যমে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে বলি, তারা ওই জায়গাতে এখনও আছে, প্রশাসনের কথা বিশ্বাস করে তারা এখনও আন্দোলন সংগ্রাম করতে চায় না বা তারা আন্দোলন সংগ্রাম করার সাহস তাদের ভিতরে নাই। আমরা পরিষ্কারভাবে বলবো, ঐক্য পরিষদ দৃঢ় মনোবল নিয়ে এই আন্দোলন সংগ্রাম শুরু করেছে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে, ঐক্য পরিষদের সর্বস্ব দিয়ে তারা চেষ্টা করবে। আপনারা যদি একান্তই শ্রমিক বান্ধব সংগঠন হয়ে থাকেন, আপনারা যদি এই 6 থেকে 7 লক্ষ অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের অভিভাবক হিসেবে, সংগঠক হিসেবে আপনারা যদি কাজ করতে চান, তাহলে আমরা এখনো মাঠে আছি। এই রাতের পর রাত, আমরা দিনের পর দিন এখানে যে মানুষগুলোকে দেখছেন, আমরা দেখেন ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ আমরা দেখি রাজপথে আছি। আমরা শুধু ঘরে বসে ফেসবুকে আপলোড দেই না বা মানুষকে মিথ্যা পরিস্থিতি দেই না, আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাকে আমরা অব্যাহত রেখেছি। আমরা এই প্রচেষ্টা ইনশাআল্লাহ আগামী দিনে অব্যাহত রাখবো।
ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এখানে অনেকে আছেন, অনেকে কথা বলবেন। তো যেহেতু আমি লাইভের ঘোষণা দিয়েছিলাম, এই জন্য লাইভটা আমি শুরু করলাম। সকলে ভালো থাকবেন। দুনিয়ার মজদুর একাও ইনশাল্লাহ 11 তারিখ সকলের অংশগ্রহণ নিশ্চিত করবেন। সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। এবং একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ নেতৃবৃন্দ এই 11 তারিখে আমরা সবার সামনে থেকে আপনাদেরকে বুক দিয়ে আমরা আগলে রাখবো। অতএব আপনাদের যদি কেউ ভয়ভীতি দেখায়, মিথ্যাভাবে যদি ভয়ভীতি দেখায় এবং আপনারা কোনোভাবে আন্দোলন সংগ্রাম থেকে পিছিয়ে থাকবেন না। আপনারা সকল ভয়ভীতিকে উপেক্ষা করে আমাদের এই 11 তারিখে কর্মসূচি সফল করি। দুনিয়ার মজদুর এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুভাই, এবং বাবুভাই পরে আমাদের এরপরে আমাদের আন্দোলন প্রধান না একটু লম্বা করছি, কারণ হচ্ছে কথা বলার দরকার আছে। কথা না বলে কমেন্টস দেখেন নাকি? সব ঠিক আছে তো, কমেন্টস সব ঠিক আছে তো ভাই, শোনা যাচ্ছে? কেউ বলে নাই যে শোনা দেখছি না, তো ইয়ে করলাম শোনা যাচ্ছে ভাই, কথা বলেন, কথা বলেন। চার্জ কথা বলেন, শোনা যায়? না না, চার্জ শেষ হলে কেমন শোনা যায়? সারা শোনা যাবে, বলেন। কথা বলেন না, ওটা বাদ দেন না। ধন্যবাদ প্রিয় সহকর্মী ভাই বোনেরা। অতি দুঃখের সাথে বলতে চাই, আমাদের ফরিদপুর হাসপাতাল, সেই ফরিদপুর হাসপাতালে এই আন্দোলন চলাকালীন সময়ও এই গার্লস সিকিউরিটি গার্ড, এই শুয়োরের বাচ্চায় আমাদের এখন 18 জন কর্মচারীকে চাকরি থেকে না করে দিচ্ছে বিনা কারণে। এই আমাদের একজন ভাই আসে, তার বাড়ি দূরে, অনেক দূরে, এই কারণে তার চাকরি যেতে পারে। তাহলে এইটা কি তার কোনো অপরাধ? তার দেশের বাড়ি হচ্ছে আপনার জাহান্নামে থাকবো, কিন্তু সে তো কাজ করে, কিন্তু তার চাকরি খাওয়ার বাণী কি? তাদের তারাইয়া দিয়া আবারও এই ঘুষ বাণিজ্য করার জন্য এই আউটসোর্সিং ভাইদের আজকে চাকরি নাই। এই যে কিছু একটা শোনে ভাইরা, তাহলে এই ভাইরা কিন্তু এই আন্দোলন সংগ্রামে ছিল না। কিন্তু তারপরও আমরা আজকে যেভাবে তাদেরকে মানে তাদের বিপদ এবং তাদের যে চাকরিচ্যুত করছে, কিন্তু তারপরও আমরা যাচাই করছি, কোনো দিকে কমতি আছে? কারণ আমরা মনে করি পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু সেই ব্যক্তি যে আমার শ্রমিক ছাঁটাই করব। সে আমার বাপ হোক, কিন্তু আমার যদি শ্রমিক ছাঁটাই করে সে হলো আমার শত্রু, বড় চিরন্ত শত্রু। আমরা তার সাথে কোনো সময় আপোষ করব না। যে আন্দোলনে আছে, যারা আন্দোলনে নাই, যাদেরকে ভুল বুঝাইতেছে, আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকে আপনারা আমরা ভাই, একে অপরের সহযোগিতা আপনারা করুন, কিন্তু কারো কথায়, কারো মিথ্যা আশ্বাসে আপনারা থাকবেন না। কারণ এইটার বাস্তব চিত্র হলো আন্দোলন চলতেছে, এই জায়গায় 18 জন কর্মচারীর চাকরি নাই, এরপরে তাদের আরও 10 জনের চাকরি নাই, মোট 28 জনের যদি চাকরি না থাকে, আর আজকে যদি আমরা বাড়িতে না থাকতাম, এরকম 28,000 মানুষের চাকরি চলে যেত। তাই এখনো যারা ভালো আছেন, আগামীকাল কিন্তু আপনি ভালো থাকবেন না। তাই বলি, ঐক্যের আন্দোলনের কোনো বিকল্প নাই। আর আমরা যদি আপোষ করতাম তাহলে আমরা কিন্তু এখানে থাকতাম না, আমরা অবশ্যই চলে যেতাম। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের কোনো প্রজ্ঞাপন না হলে, আমাদের চাকরির নিশ্চয়তা না পেলে আমরা কোনোভাবেই এই আন্দোলন বন্ধ করব না। এই আন্দোলন যতদিন চলার ততদিন চলবে। আমরা বলেছি যদি আরও 365 দিন আন্দোলন করতে হয়, আমরা আরও 365 দিন আন্দোলন করব। আর আপনারা এই যে অকল্যাণ পরিষদের ফাঁদে আর কেউ পা দিবেন না। অকল্যাণ এখন আপনারা কমেন্ট করলেই তো দেখেন যে এদের মানে কোনো সুনাম নাই, গালি। এখন যদি কেউ গালি শিখতে চান তাহলে অকল্যাণের পেজে ঢুকবেন, আপনারা খুব সুন্দর সুন্দর গালি শিখতে পারবেন। তাহলে আমি মনে করি আপনারা এদের কথা ভুলে গিয়ে আমাদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায়। 11 তারিখের প্রোগ্রাম প্রশাসন জানে। কেন জানে? আমরা এই প্রোগ্রামটা ছিল আগামীকালকে, কিন্তু আমরা এই পূজা এবং আমরা যে অর্থ মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে বসছি, শুয়োরের বাচ্চারা বলে যে আমরা বলে ওই অর্থ সচিবের সাথে বসি নাই।
কত বড় মিথ্যাচার! এই জানোয়ার এদেরকে পচা ডিম যেমন মারে না, এরকম আপনারা ডিম থেরাপি দিবেন। যেখানে পাবেন ওদের ডিম থেরাপি দিলে এই আন্দোলন নস্যাৎ করতে পারবে না। তাহলে আমি বলতে চাই, আর ভুল পথে কেউ ভাই থাকেন না, দয়া করে 11 তারিখের প্রোগ্রাম সফল করেন। 11 তারিখে যদি আমরা 1 লক্ষ মানুষ উপস্থিতি হইতে পারি, আমরা দাবি বাস্তবায়ন করেই ওই দিনই আমরা বাড়ি ফিরতে পারবো ইনশাল্লাহ। এবং ডক্টর ইউনূস স্যার কয়েকদিনের ভিতরে বাংলাদেশে আসবেন, তা এবং উনি আসার পরে এবং আমরা কিন্তু আসছে, উনি যখন চলে আসছে, আমরা জানি আমাদের বিষয়গুলো গোয়েন্দা সংস্থা এবং অর্থ সচিব স্যারও বলছে প্রয়োজনে যদি আমার উপদেষ্টা স্যারের সাথে কথা বলতে হয়, আমি আপনাকে এই বিষয়ে কথাগুলো বলবো, আমাকে একটু সময় দেন। তাহলে এই কারণে আমরা 4 তারিখের কর্মসূচি আমরা 11 তারিখে নিয়ে গেছি। এবং 8টা দলের কথা বলা হচ্ছে, সেখানে প্রকল্প আন্দোলনে আসবে না, প্রকল্পের মামলা চলতেছে। তারপরে হচ্ছে দপ্তরি কাম প্রহরী, আমাদের দাবির সাথে তাগো দাবির কোনো মিল নাই, সেই কারণে তারা আন্দোলনে আসবে না। তথ্য আপাদের একটা রায় দিয়ে দিছে অলরেডি, তারাও আন্দোলনে আর এখন পর্যন্ত আসবে না। গ্রামীণ ব্যাংক আমাদের এখানে উপস্থিত আছে। গ্রামীণ ব্যাংকের কি আছে? ওই যে গ্রামীণ ব্যাংক, এইসব গ্রামীণ ব্যাংক এরা শুধু মিথ্যাচার করে, গ্রামীণ ব্যাংকের আন্দোলন করতেছে হয়, কিন্তু বলতেছে ওর সাথে বিভিন্ন ধরনের কোনো সংগঠন না, এগুলো হলো সব ভুয়া, এগুলো হলো পিঠ বাঁচানোর জন্য, ওর সংগঠন বাঁচানোর জন্য। তাহলে আমি বলি যে আপনারা আর দ্বিধাদ্বন্দ্ব না থেকে ঐক্য পরিষদের ব্যানারে চলে আসুন। আপনার বাংলাদেশের একটাই ফাদার সংগঠন, সেটা হচ্ছে ঐক্য পরিষদ, দুনিয়ার মজদুর এক হোক। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমার রাজু ভাই বলবেন কিছু? রাজু ভাই কিছু বলবেন? বলেন। আচ্ছা, ধন্যবাদ বাবু ভাইকে এবং রফিক ভাইকে, তারা তো আসলে মূল্যবান কথা বলেছে। আমি সংক্ষেপেই বলবো, লাইফটা বড় হয়ে যাচ্ছে। আপনারা সবই শুনলেন, রফিক ভাই বললো এবং বাবু ভাই বললো। আমি শুধু বলবো যে দাবি আদায়ের মোক্ষম সময় হচ্ছে এখন। নির্বাচনের তফসিল যে কোনো সময় ঘোষণা হয়ে যাবে, আমরা কিন্তু চাইলেও আর মাঠে নামতে পারবো না। এবং রফিক ভাই একটা কথা বলেছে যে আগামীতে যেই সরকারি আসুক 70% লোকের চাকরি চলে যাবে। ভাই, এটা কিন্তু বাস্তব সত্য। তখন কিন্তু কান্নাকাটি করে আর লাভ হবে না। তো বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আজ 35 দিন যাবৎ মাঠে আছে এবং শুরু থেকেই বদ্ধপরিকর। আমরা কথা দিয়েছিলাম যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আর 11 তারিখের বিষয়টা বাবু ভাইও বলেছে আর রফিক ভাইও বলেছে, আপনারা যার যার মতো পরিবার নিয়ে অবশ্যই আসবেন, কারণ ওই দিন হচ্ছে আমাদের মুক্তির দিন। আর আমাদের যারা চাকরিচ্যুত, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেন এখনো শ্রম ভবনে আসেন না? ভাই, আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে। আপনি যদি তথ্যপত্র আমাদের না দেন, আপনি যদি এখানে না আসেন, আমরা কিন্তু এই সেন্ট্রাল কমিটির লোকজন কিন্তু এখানে ঘুমাই, আমাদের বিভিন্ন ভাই ব্রাদার কিন্তু এখানে ঘুমায়, কিন্তু আপনারা বাসায় শুয়ে রয়েছেন অথচ চাকরি ফেরত চান। এটা কিভাবে সম্ভব? তো যাই হোক, আমি আমার কথা বাড়াবো না। আমি শুধু এতটুকুই বলবো যে ঐক্য পরিষদের সাথে থাকুন। কে কি বললো সেই দিকে না তাকিয়ে, কারণ আপনারা ভালো করে জানেন যে এই আন্দোলন সংগ্রামে এবং শ্রমিকের অধিকারের জন্য শুধুমাত্র বাংলাদেশে একটি সংগঠনই আছে, সেটা হচ্ছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। অতএব সকলেই ঐক্য পরিষদের সাথে একত্র ঘোষণা করবেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হওয়ার লড়াই করো। একটু কথা বলতে চাই, যেমন ঐক্য পরিষদের অনেকে ব্যাখ্যা চায়। ঐক্য পরিষদের ব্যাখ্যা হচ্ছে, আমি আমার একটা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আমরা চাইলে কিন্তু একাই আন্দোলন করতে পারতাম। ওয়াসার চাইলে ওয়াসার এক আন্দোলন করতে পারতো। আপনার পানি চাইলে উনি একা আন্দোলন করতে পারতো। এই জায়গায় সিটি কি তুমি কি সিটি কর্পোরেশন, তারপর হচ্ছে ভাই কি স্বাস্থ্য, উনি আরেকটা হাসপাতাল, উনি গ্রামীণ ব্যাংক, পেট্রো বাংলা, এই সবগুলো একটা প্ল্যাটফর্মে আইনা আমরা এইটাকে ঐক্য তৈরি করছি। এটার নামে হচ্ছে ঐক্য পরিষদ, কারণ এটা দালাল পরিষদ না, এটা ঐক্য পরিষদ। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের। 1 মিনিট বলে দিই। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী আপনারা ডিজিএফআই টাকে নিছিল না, সভাপতি ডিজিএফআই কি বলছে এবং আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় মুখ আব্দুর রাজ্জাক রাজু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসলে অনেক কথাই বলা হয়ে গেছে, লাইভটা লম্বা হয়ে গেছে। আমি একটু কথাই বলবো। দেখেন, আমরা আজকে 35 দিন মাঠে অবস্থান করছি। আপনার ফ্যামিলির যদি কোনো কিছু ঘটনা ঘটে বা কারো যদি একটা সমস্যা হলে আপনারা কিন্তু বিভিন্ন জায়গা যান বা আপনার টাকা পয়সার কথা বলেন বা যেটা করেন। তো একটা মাঠে আন্দোলন যখন আমরা করতেছি, আপনারা কিন্তু আসলে আন্দোলনে করতেছি কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা বিশেষ করে যাদের বকেয়া বেতন রয়েছে এবং চাকরি চলে গেছে, আপনারা কি মনে করেন যে আপনাদের নিয়ে আমরা তামাশা খেলছি? এই যে গত 30 তারিখে আমরা অর্থ সচিবের কাছে গেলাম, উনি যে যার জন্য আমরা আমাদের আগামী যে 4 তারিখে যে একটা বৃহৎ প্রোগ্রাম ছিল, একমাত্র আপনাদের জন্য এই টাইমটা দেওয়া হয়েছে। উনি আমাদেরকে বলছে, বারবার করে রিকোয়েস্ট করে বলছে আমাদের সভাপতিকে যে আমাকে 4-5টা দিন দেন, আমি আপনারা দেখেন যে 4-5টা দিনের মধ্যে আমি আপনাদেরকে কি করি। অলরেডি কিন্তু সেই ইনস্ট্যান্ট বলছে যে আপনাদের একবারে দৃশ্যপদে সঠিক তথ্য দিয়ে যাদের চাকরি চলে গেছে, যেসব প্রতিষ্ঠান থেকে যাদের বকেয়া আছে, সেই জিনিসগুলো আপনারা আমাদেরকে শনিবারের মধ্যে দিয়ে রোববার সকাল 10টায় যাবে। আপনারা কি এখনও কি মনে করতেছেন যে আমরা আপনাদের নিয়ে তামাশা করছি? আপনাদের এইসব সমস্যার সমাধানের জন্য আমরা আন্দোলনটা পিছিয়ে দিলাম। আরেকটা জিনিস হলো যে 35 দিন আমরা এখানে অবস্থান করতেছি, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে ডাকে, আপনারা হয়তো লাইভে বা আমাদের কমেন্ট করেন যে ভাই আপনারা যান না কেন। আরে ভাই, আমরা চিঠি দিচ্ছি, তাদের কাছে গেছি, আমাদের জান্নাতুল লাইম ভাই সদস্য সচিব একাধিকবার গেছি, আমি নিজে গেছি, ঢাকা মেডিকেলে গেছি, ডেইলি বেসিকের যে সেক্রেটারি উনি আমাদের এখানে আসছে, অনেক কথা বলছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্নই ছুড়ে দেই যে আজকে আন্দোলন চলতেছে 35 দিন, তারা আমাদের আন্দোলন ঘোষণার 5 দিন আগের থেকেই তারা বলতেছে আমাদের ছাড়া কেন ঘোষণা দিল না। আজকে 35 দিন পরে আসি তারা এখনো আন্দোলন ডাক দিতে পারছে না, আমাদেরকে ডাকতেছে। এখন বলেন তো ভাই, তাদের উদ্দেশ্যটা কি? আপনি এখন বলেন যে তাদের উদ্দেশ্যটা কি? আসলে কি তারা মাঠে বা আন্দোলন বা সাধারণ শ্রমিকের জন্য কিছু করছে? আসলে কিছুই কিন্তু করার নাই। মূল উদ্দেশ্য তারা যে কনভার্ট হয়েছে, তারা যে মোটামুটি ম্যানেজ হয়েছে, আমাদের এই আন্দোলনে আসবে, আমাদের সাথে যাবে, যেভাবেই হোক তাদের প্রতিনিধিদের যায় আমাদেরকে আন্দোলনটাকে নস্যাৎ করবে। তা আমরা কিন্তু আল্লাহ যেটা করে ভালোর জন্য করছে, যে এইটা প্রত্যাখ্যান করছি। আমাদের অর্থ সচিবের কাছে গেছি, আপনি বলেন তো তারা এ পর্যন্ত অর্থ সচিবের কাছ থেকে আপনাদের কি ডকুমেন্ট নিয়ে আসছে, কতটা যুক্তিসঙ্গত কিছু নিয়ে আসছে? তা আমি আসলে আজকে আপনারা জানেন যে আমি একটা পোস্ট করছিলাম, আমাকে ডিজিএফআই হেড অফিসে নিয়ে গেছিল। আপনারা তো জানেন যে হয়তো যেহেতু ঐক্য পরিষদ, কিন্তু কোনো প্রলোভন দিয়ে তাদেরকে ঠান্ডা করে রাখা যাবে না। তো এখন আমাকে নিয়ে অনেক কথা বলছিল, আসলে লাইভে আমি বিস্তারিত সেগুলো বলতে চাচ্ছি না। একটা কথাই আমি বলতে চাচ্ছি যে আমরা হয়তো আগামী মঙ্গলবার বুধবার আমাদের যে বিভাগীয়গুলো আছে, আমরা প্রত্যেক বিভাগে আজকে রাতের মধ্যেই নেতাদের সাথে কথা বলবো। আমরা প্রজেক্টার, আমরা যেহেতু সময় পাচ্ছি না, প্রজেক্টার মিটিংয়ের মধ্যে আমাদের সভাপতি, সেক্রেটারি বা আমাদের আন্দোলনের সিনিয়র নেতৃবৃন্দ আছে, সমস্ত শ্রমিকবৃন্দের সাথে আমরা মত বিনিময় করব। এবং আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, আগামী 11 তারিখের এই আন্দোলনটা আমরা যেভাবেই আপনারা যা কিছু মনে করেন, এটা যদি আপনার কোনো প্রকার যদি অনুপস্থিত থাকেন, আর সারা জীবন আপনার দাসত্ব থেকে মুক্ত হতে পারবেন না। আজকে আপনি ফ্যামিলির জন্য কারো কাছে 500 টাকা ধার নিচ্ছেন, সেই টাকাটা কোথায় থেকে দিবেন? আপনি আন্দোলনে 500 টাকা ধার নিয়ে আসেন। আমি বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি এবং আন্দোলন পরিচালনার যুগ্ম আহ্বায়ক হিসাবে আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই এবং প্রতিশ্রুতি দিতে চাই যে আপনারা যদি 11 তারিখে 500-1000 টাকা আপনারা যদি ধার করে নিয়ে আসেন, ইনশাল্লাহ এই টাকা আপনাদেরকে বৃথা যাবে না। এই টাকা আপনাদের বৃথা যাবে না। আপনাদের পরবর্তী ভবিষ্যৎ এবং আপনাদের চাকরির নিশ্চয়তা এবং যাদের বকেয়া বেতন আছে, চাকরি যাদের চলে গেছে, তাদেরকে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে নামবো না। এটাই হলো আমাদের শেষ কথা। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। এখন আমাদের আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি সাধক ভাইকে কিছু বলার জন্য ধন্যবাদ। আমার সংগঠনের বরিষ্ঠ নেতৃত্ব দানকারী সকল সহকর্মীকে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সেটা আমি নাই বললাম। আপনারা আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেবের কথা শুনছেন, আমাদের সেক্রেটারি মহোদয়ের কথা শুনছেন এবং আমাদের আরও কয়েকজন নেতৃবৃন্দ আছে যাদের কথাগুলি আপনারা শুনছেন। আসলে এর চেয়ে আর বেশি কিছু বলার থাকার কথা না, এর চেয়ে বেশি কিছু নাই। তবে আমি আপনাদেরকে এর আগেও অনুরোধ করছি যে আপনারা আপনাদের যে প্রতিষ্ঠানগুলিতে যাদের চাকরিচ্যুত আছেন, আপনাদের বিভিন্নভাবে বলছি যে আপনারা আজকে শুক্রবার, আগামীকালকে শনিবারের মধ্যে আপনারা আপনাদের পূর্ণাঙ্গ লিস্টগুলি আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের আওলাদ ভাই আছে ওনার হোয়াটসঅ্যাপে বা আমাদের সভাপতি আছে ওনার সাথে কথা বলেন, আপনারা আপনাদের জায়গা থেকে সেগুলি দিবেন এবং আমরা সেটা আগামী রোববারের মধ্যে সাবমিট করতে সক্ষম হব বলে আশা করি।
আর বাকি আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অবগত আছেন, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন যারা ফোন করেন অনেকেই বলেন যে ভাই আপনারা 4 তারিখের কর্মসূচিটা স্থগিত করে 11 তারিখে দিচ্ছেন। অর্থাৎ আমি এটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে বাংলাদেশের প্রতিটা জেলা, প্রতিটা বিভাগে এবং উপজেলা থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ এবং সহকর্মীরা এটা অলরেডি ক্লিয়ার যে আগামী 11 তারিখ সকাল 9টায় আমাদের শাহবাগে উপস্থিত হইতে হবে, এটা সবাই জানে। এবং তারপরেও আপনাদেরকে অনুরোধ করবো, এই লাইভটা যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে ওনারা আপনাদের মাধ্যমে জানতে পারবে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্বন্ধে। আমি এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না, উদাহরণ আহ্বান জানাই, আগামী 11 তারিখ সকাল 9টায় শাহবাগে উপস্থিত হবে, দেখা হবে। এবং আগামী রোববারে আমরা আগামীকালকের মধ্যেই তো সেটা আগামীকালকের মধ্যে আপনারা যারা আছেন সেটা আপনাদের জায়গা থেকে স্ব প্রতিষ্ঠানের যারা নেতৃবৃন্দ আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আগামীকালকের মধ্যে চাকরিচ্যুত যারা আছে তাদের লিস্টটা একটা PDF করে আপনারা আপনাদের জায়গা থেকে সরাসরি এখানে আসবেন। এবং যারা আসতে পারবেন না তাদেরকে PDF করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব। এবং আগামী আমরা এটা আমাদের একটা মিটিং আছে, মিটিংটা শেষ করে আপনাদেরকে আমরা লাইভে, আমাদের সভাপতি লাইভে জানিয়ে দিবে, আমরা আপনাদের মাধ্যমে একটা ভার্চুয়াল মিটিং করতে চাচ্ছি, সেটা প্রতিটা জেলা এবং বিভাগে। সেটা আপনাদেরকে, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো আপনারা প্রতিষ্ঠানে আলোচনা করেন, আলোচনা করে আপনাদের জায়গা থেকে একটা জায়গা ঠিক করে রাখেন। আমরা আপনাদেরকে একটা সময় এবং তারিখটা আপনাদেরকে বলে দিব, আমাদের সভাপতি লাইভে বলে দিবে, আপনারা আপনাদের মতো প্রিপারেশন নিয়ে রাখেন। এবং সেটা আমরা আপনাদের সাথে যে কথাটা আমরা বলবো সেটা টোটালি প্রজেক্টরের মাধ্যমে লাইভে এবং ভার্চুয়াল মিটিংয়ে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই জায়গায় সাধারণত একটা প্রশ্ন আছে, দুনিয়ার মজদুর এক হোক, ওটা একটু আপনি উত্তর দেন সকালে। যেটা হইলো তারা বললো তো আপনাকে অনেকবার কাগজ দেওয়া হয়েছে, এখন আপনারা কি কাগজটা চাইতেছেন সেই জিনিসটা আপনারা একটু পুরো ব্যাখ্যা দিবেন না? কারণ কাগজ তো আমাদের কাছে দিছে, এখন হচ্ছে যাদের বেতন পাও না, যারা কাগজ দেয় নাই তারা কাগজ দিবে ওইটাই, কিন্তু আমাদের কাছে তো কাগজ আছে। এখন অনেকে কইতে কি কাগজ তো দিছি, যারা দিচ্ছেন তো আপনারা দিচ্ছেন, আর যারা এখনো দেয় নাই তাদের কথাই বলা হচ্ছে যে আপনাদের কাগজ অতি দ্রুতর ভিতরে পাঠান, কারণ আমাদের হাতে সময় পরিত। এক্স্যাক্টলি, আমরা কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা আমাদের সভাপতি মহোদয় কিন্তু আপনাদেরকে বলেছিল যে আপনারা যারা চাকরিচ্যুত অবস্থায় আছেন তাদের পূর্ণাঙ্গ লিস্ট এবং তথ্য, কি কারণে চাকরি গেছে, আপনাদের কারণ ব্যাখ্যা কি, টোটাল ক্রাইটেরিয়া, যেটা একটা PDF করে আপনারা অলরেডি কিন্তু অনেকেই অনেক প্রতিষ্ঠান থেকে দিয়েছেন। এবং সেটা আমাদের আওলাদ ভাইয়ের হোয়াটসঅ্যাপে, আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের যে পেজ, এই পেজেও আপনারা অনেকবার লিখেছেন। তো এইবার যেটা বলছি সেটা, যে প্রতিষ্ঠানগুলি আপনারা এখনো পর্যন্ত দেন নাই বা আপনারা যারা এখনো দিতে পারেন নাই, আপনার তাদেরকে বলছি আপনারা আগামীকালকে সশরীরে, আগামীকালকের মধ্যে সশরীরে এসে শ্রম ভবনে আমাদের কাছে হস্তান্তর করবেন। মনে রাখবেন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের এবং আন্দোলন পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ 24 ঘন্টা শ্রম ভবনে অবস্থান করছে আপনাদের জন্য। আপনারা কখন আসবেন, আপনাদের দাবি দেওয়া আমাদের কাছে কখন দিবেন, যেটা আমরা সাবমিট করতে পারবো। এই জন্যই আপনাদেরকে বলি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ আগামীকালকের মধ্যে সেটা দিতে চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটু জানাতে চাই, সেটা হলো এই যে আমাদের হাজিরা খাতা, এই যে আমাদের যাদের যে ভাইয়েরা এখানে অবস্থান করতেছে, এই যে প্রত্যেকটা লোকের এখানে হাজিরা খাতা আছে। এবং এই যে শুরু থেকে আমাদের এই যে 20, 29, কত 25, 20, 9, 25 এই থেকে শুরু করে আমাদের এখানে কিন্তু সবার এখানে আছে। এবং আমরা এই খাতার তালিকা অনুযায়ী আমাদের যে ভাইয়েদের চাকরি নাই, যে ভাইয়েরা আছে, আমরা তাদেরকে নিয়েই চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ সবাই লাইভে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতাদের কথা শুনলেন, তাদের ইনস্ট্রাকশন শুনলেন। কাগজের ব্যাপারে অনেকের মনে প্রশ্ন আছে যে কিসের কাগজ। কাগজ আপনারা যারা এর আগে দিয়েছেন তাদের আর কাগজ দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু যারা চাকরিচ্যুত হয়েছেন এবং যাদের দীর্ঘদিন বেতন বাকি আছে তারা যদি কাগজ না দিয়ে থাকেন তাহলে সর্বশেষ আমাদের সময় হচ্ছে আগামীকালকে পর্যন্ত। আমরা রোববার সকাল 10টায় আবারও অর্থ মন্ত্রণালয়ে যাব এবং সেখানে আমরা চেষ্টা করবো আমাদের যে কাগজপত্র দেওয়া
দেওয়া বাকি আছে সেই কাগজপত্রগুলো আমরা জমা দেওয়ানোর চেষ্টা করবো। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমি আগামীকালকে বিকেলে আরেকটা ভিডিও বার্তা দেবো আপনাদের। সেই ভিডিও বার্তাতে আরও কিছু ইনস্ট্রাকশন থাকবে। আপনারা প্রতিনিয়তই আমাদের এই পেজটি ফলো করবেন এবং আমাদের আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম আছে সেগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই আপডেট দিব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে 11 তারিখ ঠিক সকাল 9টায়। যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন সকল বাধা বিপত্তি অতিক্রম করে, আমি অবশ্যই সেখানে সরাসরি উপস্থিত থাকবো ইনশাল্লাহ। কোনো ভয় কোনো বাধা ইনশাল্লাহ আমাকে দমিয়ে রাখতে পারবে না।